জিনপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে মোহনলাল তার মেয়ে নীলাকে নিয়ে বসবাস করত। ছোট্ট নীলার জন্মের সময় তার মাকে হারায়, আর এরপর থেকে সে তার বাবার কাছে বড় হতে থাকে। মোহনলাল কাঠমিস্ত্রি ছিল। সে ওই গ্রামের সবার বাড়িতে আসবাবপত্র তৈরি করত। এইভাবে তাদের দিন কোনো মতে চলতো। একদিন নীলা তার বাবাকে বলল, বাবা আম- বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জানি তুমি আমার কথাটা শুনবে না, তবু আমার খুব ইচ্ছা করে মিনাদের মতো বসবাস করতে। যদি এমন হতো তাহলে কতই না সুন্দর হতো। নীলা মা আমার, আমরা যেমন আছি তেমনই ভালো আছি। ওই মিনাদের কথা বলছিস? ও হলো এই গ্রামের সব থেকে বড় লোকের কন্যা। ওর বাবা ওর সকল ইচ্ছে পূরণ করতে পারে, কিন্তু আমি যে অনেক গরিব, তাই তো তোর ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারি না। বাবা, আজকে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। ও সোনার খাটে ঘুমায়, আর আমাদের ঘরে ভাঙা এক চৌকি খাট। তুমি তো সবার বাড়িতে আসবাবপত্র তৈরি করো, অথচ নিজের ঘরের খেয়াল রাখতে পারো না। এই বলে নীলা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর তার বাবা বসে বসে ভাবে, মেয়েটার কথা চিন্তা করে আমি দ্বিতীয় বিবাহ করলাম না। এদিকে মেয়েটার কোনো ইচ্ছাই পূরণ করতে পারি না। আমি এমনই হতভাগা বাবা। এই কথা বলে মোহন মন খারাপ করে বসে থাকে। তখনই তার বন্ধু প্রদীপ সেখানে আসে আর বলে, কি রে বন্ধু, কি হয়েছে তোর? এমন মন খারাপ করে বসে আছিস কেন রে? তখন মোহন তার বন্ধু প্রদীপকে সব কথা খুলে বলে। সব শুনে প্রদীপ তাকে বলে, আরে বন্ধু, তুই এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করছিস? হ্যাঁ, মেয়েটা বলেছে সোনার খাট চাই, তাই বলে কি তুই ওকে সত্যি সত্যি সোনার খাট গড়িয়ে দিবে নাকি রে? মানে, আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। আরে বোকা, তুই তো তাদের বাঁশঝাড় থেকে কয়েকটা বাঁশ কেটে ওর জন্য একটা সুন্দর খাট তৈরি করে দিতে পারিস, আর ওই খাট সোনালি রং করে দিবি, তবেই তো তাহলে সোনার খাট হয়। ও কি আর চিনবে এটা সত্যি সত্যি সোনার খাট? বন্ধু, তোকে অনেক ধন্যবাদ। তুই একদম ঠিক কথা বলেছিস। এতে করে আমার মেয়ের মনটা তো মানবে। যেই কথা সেই কাজ। সেদিনই মোহন পাশের জঙ্গলে চলে যায় আর সেখান থেকে বাঁশ কেটে তার মেয়ের জন্য খুব সুন্দর খাট তৈরি করে। আর বাঁশের তৈরি খাট সে সোনালি রং করে দেয়। নীলা, দেখ মা, আমি তোর জন্য সোনার খাট এনেছি। এখন ভালোভাবে দেখ তোর পছন্দ হয়েছে কিনা। বাবা, এটা খুব সুন্দর খাট। আর সাথে এই ঘরটাও সাজিয়ে দিয়েছি। বাবা, এটা খুব সুন্দর খাট। আমার অনেক পছন্দ হয়েছে। আমি আমার প্রতিটা বন্ধুকে এই খাটে এনে দেখাবো আর গর্ব করে বলবো আমার বাবা কোনো অংশে কম নয়। তবে আমার মেয়েটা আজকে সোনার খাটে ঘুমাবে, তাই না? মা, আজই আমায় চলে যেতে হবে শহরে কাঠের কাজ করতে। তুই সাবধানে থাকিস। আমি 3 দিন পর ফিরে আসব, কেমন? এরপর মোহর 3 দিনের জন্য শহরে চলে যায় আর নীলা বাড়িতে একা থাকে। তখনই একটি পাখি উড়তে উড়তে নীলার হাতের উপর এসে বসে। পাখিটা অনেক আহত ছিল। নীলা, তুমি কি আমায় সাহায্য করবে? আমার খুব ঠান্ডা লাগছে। আরে, কি অবাক কাণ্ড! তুমি তো দেখছি কত সুন্দর করে কথা বলতে পারছো। ভালোই হলো, বাবা চলে যাওয়ার পর আমার খুব একা লাগছিল। এই কয়েকটা দিন তুমি আমার সাথে থাকো, তোমার কোনো কষ্ট হবে না। এই সোনার বিছানায় তুমি আর আমি ঘুমাবো। আমার বাবা বানিয়ে দেওয়ায় সোনার বিছানা, এতে তোমার একটু ঠান্ডা লাগবে না।
এরপর নীলা ওই পাখিটির অনেক যত্ন করতে থাকে। 2 দিন পর পাখিটি নীলাকে বলে, নীলা, এখন আমি সুস্থ বোধ করছি। তোমাকে অনেক ধন্যবাদ। আমার যাওয়ার সময় হয়েছে, আমি চললাম। তুমি সাবধানে থেকো, কেমন? কালকে আমার বাবা আসবে, আর আজকেই তুমি চলে যাচ্ছ? একটা দিন থাকতো। না বন্ধু, আমার থাকলে চলবে না, আমায় ফিরতেই হবে যে। এরপর পাখিটি চলে যায়। পরের দিন মোহন শহর থেকে কাজ শেষ করে বাড়িতে আসে। তখন প্রদীপ ও মোহনের সাথে দেখা করতে আসে। আমি তো বলেছিলাম রং করে দিতে, তুই এত টাকা কোথা থেকে পেলি? কোনো গুপ্তধন পেয়েছিস নাকি রে? আসতে বল বন্ধু, পাশের ঘরে আমার মেয়ে রয়েছে, ও শুনলে খুব কষ্ট পাবে। এটা আসলেই রং করা, ভেতরে তো শুধুমাত্র বাঁশ ছাড়া আর কিছুই নেই। আমাকে তুই স্বর্ণ চেনাতে আসিস না, এটা আসল স্বর্ণ, তাও আবার খাঁটি স্বর্ণ, ভালো করে দেখ। আরে সত্যিই তো, এটা তো সোনারই খাট। এটা কিভাবে সম্ভব? কি এমন আশ্চর্য ঘটলো? তখনই পাশের রুম থেকে নীলা সেখানে আসে আর বলে, বাবা, আমি সব শুনেছি। তুমি চলে যাবার পর এক পাখি আমার সাথে 2 দিন এই খাটে ঘুমিয়েছে। ওই পাখিটি ঘুমানোর পরই এই খাট এমন হয়ে গেছে। আমার মনে হয় ওই পাখিটি কোনো সাধারণ পাখি ছিল না বাবা। ওই পাখিটি আমাদের ভাগ্য পরিবর্তন করে দিয়ে গেছে। এরপর তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তারা সেই সোনার কাঠ দ্বারা অনেক বড়লোক হয়ে যায় আর সুখে স্বচ্ছন্দে তারা দিন কাটাতে থাকে।